নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। একদম সপ্তাহের প্রথম দিন থেকে শুক্রবার পর্যন্ত আমরা এই অনুষ্ঠান নিয়ে এগিয়ে চলি। নানাবিধ তথ্য থাকেন আমাদের সঙ্গে শিল্পীরা, তাদের গান নিয়ে আমাদের তথ্যে আমরা চেষ্টা করি আমাদের ডালিটাকে সম্পূর্ণ করে তোলার। অবশ্যই এই সম্পূর্ণ করার কাজের অনেকটা দায়িত্ব নেন আপনারা, আমাদের তথ্যকে ঠিক করে দেওয়া, আপনারা নতুন করে কোনো তথ্য দেওয়া, শিল্পীকে এগিয়ে নিয়ে যাওয়া, সব কাজটার দায়িত্ব কিন্তু আপনাদের। তো আজকে আমরা আমাদের সঙ্গে এমন একজন শিল্পীকে পেয়েছি যার সঙ্গে অনেক দিন ধরে আমাদের কাজ করার ইচ্ছে ছিল, ঠিক সেভাবে সময় সুযোগ হয়ে উঠছিল না। একদিন পেয়েছিলাম 15ই আগস্টের দিন, তার গুরুর সঙ্গে তার আসা হয়েছিল এখানে, কিন্তু এককভাবে আমরা পেতে চেয়েছিলাম শর্মিষ্ঠা পালকে। অনেক অনেক স্বাগত। শর্মিষ্ঠার পরিচয়, শর্মিষ্ঠা একজন খুব ভালো রবীন্দ্রসঙ্গীতের গায়িকা, শিল্পী, কিন্তু সবথেকে যেটা বড় কথা শ্রাবণীদির ছাত্রী, এবং শ্রাবণীদির কাছে ও যখন ক্লাস 6-এ পড়ে তখন থেকে ও গান শিখেছে এবং এখনো পর্যন্ত শ্রাবণীদির কাছেই ও রয়েছে। এবং অদ্ভুতভাবে ওর মানে আমরা এখানে যারাই ছিলাম, যখন আমাদের কাছে খবর এলো যে শুক্রবার দিনকে শর্মিষ্ঠা রয়েছেন, এই পাশের দুজন যারা রয়েছেন, কিবোর্ডে দেবাশিস এবং তবলায় স্বাগতম, এই দুই শিল্পীর সঙ্গে সঙ্গে বললেন, ও আচ্ছা শর্মিষ্ঠা, বাহ খুব ভালো। অর্থাৎ এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটা ভীষণ দরকার। তো আজকে আমার শরীরটা একটু ডাউনই আছে ঠান্ডা পান্ডা দেখে, তো আমি তথ্য আসবো, কিন্তু কোথাও যেন শর্মিষ্ঠার গানটাই আজকে শুনবো আমি এবং আপনারা। তো শুরু করি আমরা শর্মিষ্ঠা। আরেকটা কথা বলা হয়নি আমার ক্যামেরার পিছনের ভাইদের কথা, যেটা না বললে আমার মনে হয় যেন কম বলা হলো, কারণ আমাদের যে পুরো ব্যাপারটা এটা ওদের জন্যই সম্পূর্ণ হয়। তো ওরা রয়েছেন পিসিআর দাদারা, আর আমার আজকের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। এবারে চলে যাব একদম গানে। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে,
শর্মিষ্ঠার সঙ্গে একটু গল্প করব আমরা, ওর কাছ থেকেও জানবো যে কিভাবে ওর ছোটবেলা শুরু হলো গান শেখা। তার আগে আমি একটুখানি বলবো আমার দর্শক বন্ধুদের কাছে যে গত বুধবার দিন আমি যখন অনুষ্ঠান করেছিলাম, আমি শেষের দিকে একটি তথ্যের কথাই বলেছিলাম যে আমি একা হেতায় বসে আছি। তো এই কবিতার নাম, তো আমি একটু মার্জনা চেয়ে নেবো, কারণ সত্যি কথা বলতে তখন না তৎক্ষণাৎ কবিতার নামটি মনে পড়ছিল না। কিন্তু আমি বুধনদার কথা বলবো, বুধন ভট্টাচার্য আদ্রা, তিনি আমাকে বললেন কবিতাটির নাম জপের মালা। বুধনদা, আমি আপনার কথা অনুযায়ী কারেকশন করে নিলাম একদম সর্বসম্মুখে, কারণ ওইটা আমার ভুল হয়েছিল। আর আমি একটু বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের দিকের যে কবিতা, সেই কবিতার মধ্যে কোথাও যেন একটা টান অনুভব আমরা করি, যে কোথাও আমাদের একটা সত্যি সুতো বাঁধা আছে, অলক্ষ্যে সেই সুতোয় টান পড়লে আমার আর এখানে থাকা যাবে না। আমি আজকে অনুষ্ঠানটা শুরুই করতে চাইছি কবিগুরুর 28শে নভেম্বর 1940-এ লেখা খুলে দাও দ্বার একটি কবিতা, সেই কবিতার 4টে লাইন দিয়ে। খুলে দাও দ্বার, নীলাকাশ করো অবারিত, কৌতূহলী পুষ্পগন্ধ মোর করুক প্রবেশ, প্রথম রৌদ্রের আলো সর্বদেহে হোক সঞ্চারিত শিরায় শিরায়। আমি বেঁচে আছি, তারই অভিনন্দনের বাণী মর্মরিত পল্লবে পল্লবে আমারে শুনিতে দাও। এ প্রভাত আপনারে উত্তরিয়ে ঢেকে দিক মোর মন, যেমন সে ঢেকে দেয় নবসস্প শ্যামল প্রান্তর। ভালোবাসা যা পেয়েছি আমার জীবনে, তাহারে নিঃশব্দ ভাষা শুনিয়েই আকাশে বাতাসে তারই পুণ্য অভিষেকে করি আজ স্নান। সমস্ত জন্মের সত্য একখানি রত্নহার রূপে দেখি ওই নীলিমার বুকে। আমার কোথাও যেন মনে হয় যে এই খুলে দাও দ্বার এই কবিতাটির মধ্যে কবিতার জীবনের সমস্ত চাওয়া না পাওয়া, পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়া, সবটাকে নিয়ে একটা কোথাও প্রশান্তির হাসি এসে গেছে। তো আমি আজকের বিষয়টি আমাদের একটু আলাদা, শিকাগোয় রবীন্দ্রনাথ, এই হচ্ছে আজকের বিষয়। কিন্তু তাই সেই বিষয়ে যাওয়ার আগে একটু শর্মিষ্ঠার সঙ্গে গল্প করে নিই। সেটা হচ্ছে যে তুমি ক্লাস 6-এ শ্রাবণীদের কাছে এলে কীভাবে, মানে তার আগে কীভাবে শুরু হলো? হ্যাঁ, শুরু তো মানে একদম অনেক ছোট থেকেই। তো ছোটোতে যেরকম হয়, মানে একটা স্কুলে তখন সৌরভ মিউজিক একাডেমিতে তখন আমি শুরু করি আর কি। তো প্রথমে ক্লাসিক্যাল শেখাত এবং তারপরে আস্তে আস্তে রবীন্দ্রনাথের গান, ওখানে একটা কোর্সের ব্যাপার থাকে যে কোনো স্কুলেই আর কি। তো সেই কোর্স কমপ্লিট করার সাথে সাথেই তখন মানে মনে হয়েছিল যে মানে আলাদা করে একটুখানি, তখন থেকেই আস্তে আস্তে হয়তো জানি না রবীন্দ্রনাথের গানের প্রতি হয়তো ভালোবাসাটা জন্মাচ্ছিল হয়তো, কারণ তখন তো অনেকটাই ছোট, এতটা হয়তো বোঝার ক্ষমতা ছিল না। কিন্তু যাই হোক, মানে তখন থেকে দিদির কাছে যাওয়া শুরু করি, সাথে ওটাও ছিল। তারপর তো স্কুলিংয়ে যেটা হয় যে শেষ হয়ে যায়, তারপরে তো দিদির কাছে ওটা এখনও কন্টিনিউ করছি আর বিষয় হচ্ছে যে তোমার তারপরে বিয়ে হয়ে যায়, তবে তুমি দেশের বাইরেও চলে যাও, সেখানে গিয়ে কি করে মানে ব্যাপারটার সঙ্গে সম্পর্ক রাখতে পেরেছিলে? সেখানে মানে এখন সবটাই তো মানে নিজের ইচ্ছা ব্যাপার, মানে যদি নিজের ইচ্ছা থাকে তো ডেফিনেটলি সেটাকে করা যায়। হ্যাঁ, কিছু তো মানে আপস ডাউন থাকেই আর কি সব ব্যাপারেই। তো আবার ফিরে এসে তো আবার মানে শুরু করার। তো শর্মিষ্ঠা কিন্তু ভীষণ মানে আমি বারবারই বলি শর্মিষ্ঠা, যে কোনো কাজ হচ্ছে সাধনা। তোমার যদি সাধনা থাকে, সেই সাধনা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। তো আমার মনে হয় যে কাজটাই আমরা করছি না কেন, যদি সাধনা করতে পারি, তাহলে আমার মনে হয় জীবনে উত্তরণের একটা জায়গা আমরা খুঁজে পাবো। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সেই কথাই বুঝিয়েছেন, সেই পথটাই দেখিয়েছেন। আমরা একটু আবার তোমার গানে চলে যাই। হ্যাঁ, ঠিক এই কথাটার রেস ধরেই আমি আমার পরে গানটা যাচ্ছি আর কি। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। যদি পণ করে থাকিস, সে পণ তোমার রবে রবে ওরে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে।
পাষাণ সমান আছে বড়ে, প্রাণ পেশে উঠবে ওরে। আছে যারা বোবার মতন, তারাও কথা কবে কবে। ওরে মন হবে হবে, নিশিদিন ভরসা রাখিস, হবে হবে। ওরে মন হবে হবে। সময় হলো, যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরিস, সে দুঃখ তোর সবে সবে। ওরে মন হবে হবে। সময় হলো, যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরিস, সে দুঃখ তোর সবে সবে। ওরে মন হবে হবে। ঘন্টা যখন উঠবে বেজে, দেখবি সবাই আসবে সেজে। ঘন্টা যখন উঠবে বেজে, দেখবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত, একই রাস্তা রবে রবে। ওরে মন হবে হবে, নিশিদিন ভরসা রাখিস, হবে হবে। ওরে মন হবে হবে। যদি বন করে থাকিস, সে বন তোমার রবে রবে। ওরে মন হবে হবে, নিশিদিন ভরসা রাখিস, হবে হবে। ওরে মন হবে হবে। দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। এবারে আমাদের বিষয় শিকাগোয় রবীন্দ্রনাথ, এবং তার সঙ্গে আমাদের সঙ্গে শিল্পী আজকে শর্মিষ্ঠা পাল, সঙ্গে রয়েছেন কিবোর্ডে দেবাশিস এবং তবলায় রয়েছেন স্বাগতম, সঙ্গে রয়েছে আমি। আমার আজকের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস, আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। সঙ্গে রয়েছেন আমাদের ক্যামেরার প্রত্যেকটি ভাই দাদারা, এবং অবশ্যই রয়েছেন আপনারা। তো বিষয়ে যাওয়ার আগে তোমার গান দিয়ে এবার শুরু করে নিই আমরা। আমারও পরানো যাহা চায়, তুমি তাই তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়,
শিকাগোয় রবীন্দ্রনাথ, শ্রদ্ধেয় দীপ্তেশ চক্রবর্তীর ভাবনাকে সঙ্গে করে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া। 1913 সালের জানুয়ারি মাসে শিকাগো শহরে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং 23শে জানুয়ারি শিকাগোতে তিনি একটি বক্তৃতা দেন। সেটি হচ্ছে প্রাচীন ভারতীয় সভ্যতার উপরে, যে বক্তৃতাটি পরবর্তী পর্যায়ে সাধনা পত্রিকায় এটি প্রকাশিত হয়। কিন্তু এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এলেন, বক্তৃতা দিলেন, এবং এটা যে খুব সহজে হয়েছিল ব্যাপারটা তা নয়। তিনি আমন্ত্রণ পেয়েই এসেছিলেন, কিন্তু বিষয়টা এত সহজে হয়নি। শিকাগো বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1892-এ। তো আমি একটু আগে দেখে নিই কেউ আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি শান্তিনিকেতন থেকে তন্ময় মণ্ডল কথা বলছি। শান্তিনিকেতন থেকে তন্ময় মণ্ডল বলুন। বলছি, আজকে যে অনুষ্ঠান হচ্ছে সত্যি খুব প্রশংসনীয় এবং খুব সুন্দর, বলতে বলতে শুনছি তো ভালোই লাগছে। বা যিনি গাইছেন ম্যাডাম অসম্ভব সুন্দর গাইছেন, গানগুলো তো খুবই সুন্দর এবং মন ছুঁয়ে যায়। বা আপনাদের আলোচনা থেকে অনেক তথ্য আমাদের অজানা এবং জানা সে তথ্য মিল পাচ্ছি বা খুবই ভালো লাগছে। আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, যদি সম্ভব হয়। বলুন। আমার মল্লিকা বনে যদি প্রথম ফুটেছে কলি, যদি সম্ভব হয়। নিশ্চয়ই। ওই একটু আধটু হয়ে যায় ভুল। ঠিক আছে, সঙ্গে থাকুন, নিশ্চয়ই শুনিয়ে দেবেন। আচ্ছা, আমি একটু বলে নিই যে 1892 শিকাগো বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল এবং তারপরে তৈরি হলো কলম্বিয়ান এক্সপোজিশন। যাদেরই উদ্যোগে কিন্তু এই ধর্মসভা হয়েছিল, যেখানে স্বামীজি গিয়েছিলেন ধর্মসভায় বক্তৃতা রাখতে। তো এই শিকাগো বিশ্ববিদ্যালয়ে তখন ওই শহরে, মানে রবীন্দ্রনাথ তখন ছিলেন হচ্ছে শিকাগোর খুব কাছাকাছি তার পুত্র এবং পুত্রবধূকে নিয়ে, রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবীকে নিয়ে। আরবানা শ্যাম্পেন এই হচ্ছে জায়গাটি, যেটা শিকাগো থেকে খুব একটু অনেকটা দূরে নয়, খুব কাছাকাছি একটি জায়গা। তো তৎকালীন ওইখানকার একজন মহিলা কবি হ্যারিয়েট মনরো, যিনি একটা ম্যাগাজিন তৈরি করেছিলেন দ্য পোয়েট্রি। এই ম্যাগাজিনে তিনি বিভিন্ন কবিদের কবিতা ছাপতেন। তো আমরা তো সকলেই জানি যে এজরা পাউন্ড ছিলেন লন্ডনে। তিনি হচ্ছেন রবীন্দ্রনাথের একজন গুণমুগ্ধ ভক্ত এবং তিনি তখন রবীন্দ্রনাথ লন্ডনে যাচ্ছেন, কারণ তখন গীতাঞ্জলির কাজকর্ম চলছে। এজরা পাউন্ড রবীন্দ্রনাথের থেকে 6টি কবিতার অনুমোদন নেন, যে এই 6টি কবিতা তিনি অনুবাদ করে ওই মনরোকে পাঠাবেন, হ্যারিয়েট মনরোকে, যে তার পোয়েট্রি পত্রিকায় ছাপা হবে। এই হচ্ছে রবীন্দ্রনাথের আমেরিকায় যাওয়ার একটা রাস্তা তৈরি হলো, মানে মূলত এটাই। কিন্তু তারপরে দেখো, আমি না অবাক হয়ে গেছি এই পড়াশোনাটা করতে গিয়ে, যে একজন মানুষ, তিনি দেশ বিদেশে সমাদৃত, সেই মানুষটি কিন্তু খুব সহজে বিদেশে গিয়ে জায়গা করতে পারেননি। তাকে অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছিল। কীরকম না, যখন মানে এজরা পাউন্ড চাইছেন রবীন্দ্রনাথ ঠাকুর যান, সেখানে তিনি কিন্তু মানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল, তিনি কিন্তু এত সহজে মানতে চাননি। তিনি ভাবতেন ভারতবর্ষ মানে আধ্যাত্মবাদ, ভারতবর্ষ মানে ধর্ম, তো বলেন ধর্ম অনুযায়ী কথা হবে। কিন্তু ভারতবর্ষের মধ্যে যে একটা সংস্কৃতির খনি রয়েছে, সেটা কিন্তু রবীন্দ্রনাথের হাত ধরে বিদেশ জানতে পারলো, যে ভারতবর্ষ শুধু ধর্মের গোঁড়ামি নয়, ভারতবর্ষ ধর্মের উদারতা। স্বামীজি নিশ্চয়ই বলেছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গান তাদেরকে ভাবতে আরও সহজভাবে সাহায্য করেছে। এটাই কিন্তু আমাদের মূলত আজকের বিষয়টি। তার একটু গান শুনে নি তোমার? নিশ্চয়ই। মানে এর থেকে মানে অনেক অজানা তথ্য মানে বেরিয়ে আসে। অনেক মানে জানাও যায়, মানে সবটা তো হয়তো আমরা জানতে আমরা তো পারি ভাবি না। যে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে ভিনি ভিডিভিসি হয়েছিল, তিনি লিখে ফেললেন, তার গীতাঞ্জলি পেয়ে গেলেন, হ্যাঁ, কিন্তু এই তার নোবেল পেয়ে পেছনে গেলেন। যে প্রতিকূলতাটা কতটা বাঁধা হ্যাঁ। পেরিয়ে যে উনি মানে ওই গীতাঞ্জলি জিনিসটা লিখে ফেললেন আর নোবেলটা পেয়ে গেলেন, তারপরে হ্যাঁ। তিনি এদেশ ওদেশে ঘুরে বেড়ালেন, তা কিন্তু নয়। ব্যাপারটা কিন্তু অনেক কঠিন, তাকে পথে হাঁটতে হয়েছিল। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি শ্রীনিকেতন থেকে সুজয় কাষ্ট বলছি। বলুন। তনুশ্রী দেবী এবং শর্মিষ্ঠা দেবীকে শুভেচ্ছা জানিয়ে, স্মৃতিবেনকে ধন্যবাদ জানিয়ে আমি একটা কথা বলতে চাই। নিশ্চয়ই বলবেন। হয়তো আজকের বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক হবে না, হয়তো কেন হবে না, আচ্ছা বলুন। তো বলতে খুব ভালো লাগছে তাই বলছি। আমি আসলে গানের কিছু বুঝি না, কিন্তু গুরুদেবের চিরনবীন গানগুলো কানের মধ্যে দিয়ে মনের গভীরে প্রবেশ করে চিত্তে এমন একটা অনাবিল আনন্দ এনে দেয়, যা সারাদিন আমার পথ চলাটাকে মসৃণ করে দেয়। আচ্ছা, এবার আমি শর্মিষ্ঠা দেবীকে বলি, আপনি তো বিদেশে থাকেন না? না, এখন স্বদেশে। এখন বিদেশে গিয়েছিলেন?
যাই হোক, আপনার গানের গলা বেশ ভালো আমার লাগছে। মানে গান বোঝে না এমন এক ভদ্রলোকের লাগছে, বেশ ভালো লাগছে, ভরাট লাগছে। আপনি গান এটাই করে এটাই যান। আমাদের কাছে বড় পাওয়া, বিশাল বড়। না, সব মানুষের সব কথাই নিশ্চয়ই সকলের একটা পাওনা, কত বড় জানি না, কিন্তু একটা পাওনা। তো আপনি গান চালিয়ে যান, আমার কোনো বিশেষ অনুরোধ নেই। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, আজকে ধন্যবাদ, রাখি। একদম। তো আমি যেটা বলছিলাম যে হ্যারিয়েট মনরোর কাছে মার্কিন কবি এজরা পাউন্ড গীতাঞ্জলির 6টি কবিতার অনুমোদন নিয়ে পাঠালেন। এবার হ্যারিয়েট মনরো রবীন্দ্রনাথের এই 6টি কবিতাই কিন্তু ছাপিয়েছিলেন 1892 সালে পোয়েট্রি পত্রিকায়। এবং হ্যারিয়েট মনরো তখন জানতেন না যে রবীন্দ্রনাথ শিকাগোর কাছে আরাবানা শ্যাম্পেনে রয়েছেন। এবং কি কখন জানতে পারলেন, যখন রথীন্দ্রনাথ ঠাকুর তার কাছে একটা চিঠি পাঠালেন যে আমার এই কবিতার অনুবাদে যে পত্রিকাটা প্রকাশিত হয়েছে তার একটা প্রতিলিপি কি পাওয়া যাবে। তখন, কারণ হ্যারিয়েট মনরো কবিতা পড়ে তো আপ্লুত, যে মানে অনুবাদ করা কবিতা পড়ে তো আপ্লুত, তখন তিনি বললেন আপনারা যখন এত কাছেই রয়েছেন তাহলে একবার আসুন শিকাগোতে, এখানে একটু গুরুদেব আসুক, এসে একটু তার বক্তব্য আমরা শুনি। কিন্তু তারপরেও ব্যাপারটা খুব কঠিন একটা কাজ হয়েছিল, সেটা বলবো, তবে তার আগে একটু গান শুনে নেবো। হ্যাঁ, গানের কথা বলতে তাহলে বলি যে কিছুক্ষণ আগে এক ভদ্রলোক একটি রিকোয়েস্টের গান ছিল, তো অনুরোধের গান আমার রাত পোহালো। হ্যাঁ, শোনাও শোনাও। তার আগে টেলিফোনে আবারও বন্ধু। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, তনুজ দিদি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। আমি দুটো গানের অনুরোধ করব। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার হিয়ার মাঝে লুকিয়ে আছো, এটা একটা, লুকিয়েছিলে, আর দাঁড়িয়ে আছো গানের ওপারে। এই দুটো আচ্ছা, তুমি গানের মধ্যে আমার। যে কোনো একটা গান আজকে শোনালে মানে খুবই ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। একটু গানে যাই এবার। আমার রাত পোহালো, শারদ প্রাতে আমার রাত পোহালো, বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো, শারদ প্রাতে আমার রাত পোহালো। তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী, কত যে ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে আমার রাত পোহালো, শারদ প্রাতে আমার রাত পোহালো।
ভালো গাইলে গো গানটা, কি এই অসাধারণ। গানটা গাওয়ার সাথে সাথে না, এই যে কথাটা না, যে বিদায় গাথা আগমনী, মানে আগমনীর সাথে সাথে কিন্তু মানে বিসর্জনের সুর বিসর্জন থাকে একটা সুর, একদম, একটা। নিশি শেষে তারার মতো। এই যে কথাটার মধ্যে দেখো, যখন সন্ধ্যেবেলায় তারা আকাশে থাকে জল জল করে, কিন্তু সকালের আলোতে তো সেই তারা ম্লান হয়ে শেষ যায়। করে দাও শিউলি ফুলের মরণ একদম অসাধারণ। মানে এই ভাব, এই বোধ, এই সাধনা, আমি তো বলেছি আমাদের জীবনে না, ধরো আমি এমনও অনেক মানুষকে জানি যারা একটা সময় রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত, মানে এইরকম একটা মুখের ভঙ্গি যাদের ছিল, একটা পর্যায়ের পরে তারা কিন্তু এখন মন্ত্রমুগ্ধের মতো শুনছেন, শুধু নয় পড়ছেন। হ্যাঁ, মানে সেটা ধরো ধরো মানে আমাদের এই অনুষ্ঠান করতে গেলে শ্রোতাদের মানে শ্রোতা দেখলেই তখন বোঝা যায় যে মানে এখনো মানে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ, রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ প্রাসঙ্গিক আগামী 1000 বছর। আমি ওইটুকুই বলবো, এই কারণেই আমি ওইটুকুই বললাম যে আগামী 1000 বছর, কারণ তারপরেরটুকু আমার মানে ক্যাপাসিটির বাইরে। তো আগামী 1000টা বছর আমার ক্যাপাসিটির মধ্যে, যে আমরা ধরো কি যে পথটা চলছি, আরও আগামী দিনগুলো সেইভাবে এগোবে, কিন্তু আমি জানি আমার পরে যিনি আসবেন তিনি তার 1000 বছর বলবেন, এটা বলতে বাধ্য আমরা। তবে বলছিলাম যে এই হ্যারিয়েট মনরো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে খুব বেশি জানতেন এমন নয়, তিনি জানতেন বিলেতে তাকে নিয়ে, তার লেখালেখি নিয়ে ভীষণ আলোড়ন পড়েছে, কারণ তখন তো ওই নোবেল পাওয়ার প্রসেসটা শুরু হয়েছে। তো তখন ওই মনরোরই একজন মানে গুণগ্রাহী, তিনি হচ্ছেন এডউইন লিভিস, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে মনরোকে জানালেন। তখন মনরো বললেন যে এত কাছে আছেন মানুষটি, আর তিনি আসবেন না একবার? তখন এডউইন লিভিসই কিন্তু উদ্যোগ নিলেন এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে চাইলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যেন শিকাগোতে আসেন এবং তিনি বক্তব্য রাখেন। তো এডউইন লিভিস তৎকালীন শিকাগো বিশ্ববিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল ছিলেন, প্রেসিডেন্ট হ্যারি প্র্যাট জ্যাকসনকে তিনি অনুরোধ করলেন যে যেন অন্তত 5টা বক্তৃতা দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ওই ভারতবর্ষের ধর্মীয় গোড়ামি, ভারতবর্ষের ধর্মের অন্ধকার, এই নিয়ে তো একটা নাকচ ছিলই বিদেশে। তাই বললেন, ওই হ্যারি প্র্যাট বললেন যে ধর্ম নিয়ে নয়, কেননা তিনি আসুন, তার কবিতা গান নিয়ে কথা বলে যান, কিন্তু ধর্ম নিয়ে নয়। কিন্তু এডউইন লিভিস তাকে বোঝানোর চেষ্টা করলেন এবং সেক্ষেত্রে কিন্তু তার সহযোগী, মানে যিনি হ্যারি প্র্যাটের অ্যাসিস্ট্যান্ট, তিনিও চেষ্টা করেছিলেন। এবং তারপরে একটা বিশাল চিঠি চালাচালির প্রসিডিওর চলে, কারণ এডউইন লিভিসের বক্তব্য ছিল যে মানুষটার ভাষণ শুনতে কলকাতা শহরে, ভারতবর্ষের মতো জায়গায় 20,000 লোকের জমায়েত হয় তৎকালীন যুগে, তাহলে তার বক্তব্য রাখতে তিনি আসবেন না শিকাগোতে, যেখানে তিনি কাছাকাছি রয়েছেন। এই জেদটা এডউইন লিভিসের ভীষণভাবে ছিল। তারপরে আমাদের কোনো বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? গুড মর্নিং তনুশ্রী ম্যাডাম। কল্যাণ দা বলুন। কল্যাণশুর বলছি বেহালার থেকে। হ্যাঁ বলুন। প্রথম কথা বলি যে আগে যে ভদ্রমহিলা গান গেয়ে গেলেন শুভ্রা মণ্ডল, তিনি আমার বেহালারই তো দেখলাম, হ্যাঁ হ্যাঁ ভালো গেয়েছেন, বেশ ভালো গেয়েছেন। এখন যিনি এসছেন ওনাকে তো আগেও দেখেছি, শর্মিষ্ঠা ম্যাডামকে, ওনাকে আগেও দেখেছি। তা প্রথমেই তো আপনাকে আমি আমার শুভেচ্ছাটা জানালাম। ধন্যবাদ। এবং শর্মিষ্ঠা ম্যাডাম, আপনাকে এবং আপনার সাথে যে বন্ধুরা আছেন, শিল্পী বন্ধুরা, প্রত্যেককে নমস্কার জানিয়ে আমি শরতে দুটো গানের কথা বলি। বলুন। আসল কথা, আপনার সাথে যে শিল্পী বন্ধুরা আছেন, দেবাশিস ভাইয়া, স্বাগতম দা, তাকে চেনে না এই মানে মিডিয়াতে খুব কম লোক আছে, ভীষণই ভালো তারা। দুটি গান, একটি হচ্ছে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না যে মনে, আরেকটি গান হচ্ছে আজই শরত তপনে প্রভাত স্বপনে। যদি একটা গানও করতে পারেন। আর আমার একটি বহুত ভীষণ প্রিয় গান, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। ব্যাপারটা হচ্ছে এখন তো সময় নেই, যেটা আপনার মনে হয় সেটাই করবেন, যদি না করেন সেটা তো আমার কোনো দুঃখ নেই। ভালো থাকবেন। ধন্যবাদ কল্যাণ দা, করুন। ধন্যবাদ ধন্যবাদ। তো আমরা একটু গানেই যাবো এবারে। আমার এক পছন্দের একটা গান। কে কে যাবি পারে ওগো তোরা, কে যাবি পারে ওগো তোরা, আমি তোরে নিয়ে বসে আছি
এডউইন লুইসের ভীষণভাবে চেষ্টায় হ্যারি প্যাটের যিনি সেক্রেটারি অ্যালান রবার্টসন তিনি একটি চিঠি লেখেন এডউইন লুইসকে যে 5টা নয় একটা বক্তৃতা দিতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেটা যেন রবীন্দ্রনাথ ঠাকুরকে জানিয়ে দেওয়া হয়। এডউইন লুইস কিন্তু শঙ্কিত হয়ে পড়েন, কারণ গুরুদেব যে মাপের মানুষ তাতে ওই রকমভাবে বললে তিনি আসবেন না, কারণ তার খুব একটা বিদেশ ভ্রমণের শখ নেই। তো তখন এডউইন লুইসের কিছু কাজ করেছিলেন, তিনি বুঝিয়েছিলেন এই হ্যারি প্যাট এবং তার সেক্রেটারিকে এবং বলেছিলেন যে আপনাদের তরফ থেকে অন্তত একটা আমন্ত্রণ পত্র যাক, তিনি হয়তো পারিশ্রমিক নেবেন না, কিন্তু চক্ষু লজ্জার জন্য আমাদেরই তাকে $50 দেওয়া উচিত, এইরকম বলে তিনি একটি চিঠি লিখেছিলেন। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর গেলেন। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী শর্মিষ্ঠা পাল, আর অবশ্যই রয়েছেন দেবাশিস কিবোর্ডে, তবলায় রয়েছেন স্বাগতম, সঙ্গে রয়েছে আমি। আমার পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস, আবরণ বলে রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। শিকাগোয় রবীন্দ্রনাথকে নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমি বললাম যে রবার্টসন চিঠি লিখলেন অবশেষে এডউইন লুইসকে যে হ্যাঁ তিনি আসতে পারেন আমেরিকাতে শিকাগো বিশ্ববিদ্যালয় বক্তৃতা দেওয়ার জন্য, কিন্তু তার গান এবং কবিতা নিয়ে বক্তৃতা দেবেন। তখন এডউইন লুইস কিন্তু একটা চিঠি লিখলেন। সেই চিঠিটা তিনি কি লিখেছিলেন, তার বক্তব্য কী ছিল সেটা বলবো, তবে তার আগে শর্মিষ্ঠার একটা গানও শুনবো। নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে, নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে, নূতন প্রাণ। বিষাদ সব করো দূর, নবীন আনন্দে। বিষাদ সব করো দূর, নবীন আনন্দে। প্রাচীন রজনী নাশ, নূতন উষালোকে, নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে, নূতন প্রাণ। এডউইন লুইস চিঠিতে লিখলেন, রবার্টসন যখন বললেন যে একটা বক্তৃতা তিনি দেবেন এবং দেবেন সেটা অবশ্যই ভারতীয় তার ধর্ম নিয়ে নয়, মানে তিনি দেবেন হচ্ছে তার গান এবং কবিতা নিয়ে। এডউইন লুইস লিখছেন, আমি আন্তরিকভাবে প্রেসিডেন্টের কাছে ভিক্ষা চাইছি যে তিনি যেন মিস্টার টেগোরকে সরাসরি চিঠি লিখে আমন্ত্রণ জানান। আমিই তাকে প্রথম লিখেছিলাম। আমার মনে হয়েছিল যে মানুষটি কলকাতায় যে কোনো সময় বক্তৃতা দিলে 20,000 লোক জমায়েত হয়, তিনি শিকাগোর এত নিকটে অবস্থান করবেন, কিন্তু আমাদের এই ব্যাবিলনের সবচেয়ে বিশিষ্ট বিদ্বজ্জনের কাছ থেকে এখানে উপস্থিত হওয়ার জন্য কোনো আমন্ত্রণই পাবেন না। এটা খুবই কলঙ্কজনক পরিস্থিতি। লিভিসের আরও এই ভরসা ছিল না যে রবীন্দ্রনাথকে তার বক্তৃতার জন্য উপযুক্ত পারিশ্রমিক বা সাম্মানিক কিছু দেওয়া হবে, তাই তিনি লিখেছিলেন পারিশ্রমিক হয়তো উনি কিছু নেবেন না, কিন্তু ওকে কম দেওয়া হচ্ছে দেখার বদলে আমরাই ওকে $50 দিয়ে দেওয়া ভালো। উনি একজন ভালো মনোভাবের মানুষ এবং 4 বছর আগে বাঙালির অসন্তোষ যে আগুন হয়ে জ্বলে ওঠেনি তার জন্য ইংল্যান্ডের ধন্যবাদটি
তারই প্রাপ্য। কবি রবীন্দ্রনাথ কিন্তু এসব চিঠি চালাচালির ব্যাপারে কিচ্ছু জানতেন না, কেননা তিনি প্রাচীন ভারতের সভ্যতার আদর্শ নিয়ে বলতে চাইলেন। তিনি বলেন, আমি যাবো বক্তৃতা দেবো, কিন্তু আমার গান কবিতা কেন? আমাদের প্রাচীন ভারতবর্ষের যে সভ্যতা রয়েছে, সেই সভ্যতার আদর্শ যে কি, সেটাকে, অর্থাৎ উপনিষদের কথাই তিনি বলতে চাইলেন। তো তখন, কারণ তাকে তো প্রাচ্যের ঋষি বলে মনে হতো তার পোশাকে আশাকে, তো তখন তারা তাকে সম্মতি দিলেন। এই অবধি বলে আমি একটু গানে যাই আবার শর্মিষ্ঠা। চলো, এটাও একটা অনুরোধের গানই ছিল, তো সেটা শুনিয়ে দিই। তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যায় বেলা, বয়ে যায় বেলা, আমার যায় বেলা, বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো। এই পাগল হাওয়া কি গান গাওয়া, পাগল হাওয়া কি গান গাওয়া, ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে, তোমরা যা বলো তাই বলো। সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ঘন গুঞ্জনে, ওই আকাশ ছাওয়া কাহার যাওয়া, আকাশ ছাওয়া কাহার যাওয়া, এমন করে লাগে আজি আমার নয়নে, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যায় বেলা, বয়ে যায় বেলা, আমার যায় বেলা, বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো। পরবর্তীকালে এডউইন লুইস কিন্তু দ্য ওয়ার্ক অফ টেগোর বলে বেশ কিছু কাজও করেন, বেশ কিছু প্রবন্ধ তিনি তৈরি করেন, সেগুলি পাঠও করেন। কিন্তু আমাদের বক্তব্য যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এত সহজ ছিল না
যে তিনি যাবেন আর সব জায়গায় জয় করবেন, বহু জায়গায় বহু প্রতিকূলতার মধ্যে গিয়ে তাকে তার নিজেকে বোঝাতে হয়েছে। যেমন তিনি যখন প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস বললেন, শিকাগো বিশ্ববিদ্যালয়ের সভায় দাঁড়িয়ে বক্তৃতা দিলেন, তখন কিন্তু সেখানে যারা আঙুল তুলেছিলেন, ধর্মীয় গোঁড়ামির কথা বলেছিলেন, সেই হ্যারি প্যাট জার্সন থেকে রবার্টসন, প্রত্যেকেই কিন্তু মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলেন। আর আজকে যে কথাটা বলার, যে শিকাগো বিশ্ববিদ্যালয় একসময় রবীন্দ্রনাথকে 5টার পরিবর্তে একটি বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছিল, সেখানে আজকে তিনি একটি বিষয়, মানুষ দেশ বিদেশ থেকে সেখানে যাচ্ছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সেখানে পড়াশোনা চলছে। আরও আসবার একটু তথ্যে, কিন্তু তার আগে দেখে নেবো আরেকটি গান শুনে নেবার পালা। পরের গানে যাই শর্মিষ্ঠা। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো
শিকাগো বিশ্ববিদ্যালয় একসময় রবীন্দ্রনাথকে 5টি বক্তৃতা দিতে নয়, একটি বক্তৃতা দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছিল। তারা কোনো প্রাতিষ্ঠানিক স্মৃতিও রাখেনি। সেই শিকাগো বিশ্ববিদ্যালয় এখন বাংলা সমেত 11টি ভাষায় চর্চা চলে এবং ভারতীয় সভ্যতা সংস্কৃতি নিয়ে সেখানে কাজ চলছে। প্রাতিষ্ঠানিক স্মৃতি না থাকলেও হুমায়ুন কবির 1961-তে, তৎকালীন শিক্ষামন্ত্রী ভারতের হুমায়ুন কবির 1961-তে সেখানকার রিচার্ড পি মেকিয়ানকে একটি উপদেষ্টা কমিটিতে সভ্য করেন এবং পরবর্তী পর্যায়ে তারা অনেক বেশি কাজ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। যদিও কবি বলেছেন যে কবিরে পাবে না তাহার জীবনচরিতে, কিন্তু আমাদের মনে হয় এই সমস্ত তথ্য রবীন্দ্রনাথকে জানার জন্য অনেকটাই এগিয়ে নিয়ে যাবে আমাদের। আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটু সুরে সুরেই আমরা বিদায় নেব। ভালো থাকবেন, ভালো রাখবেন। আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে দুখুমিয়াতে, রবিবার দিন আগমনীতে। তো আমরা চলে যাব একদম শেষ গানে। হ্যাঁ, শেষ গানে ভালো যাওয়ার থেকো আগে, শর্মিষ্ঠা। হ্যাঁ, আজকে ভীষণ আনন্দ করলাম সকালবেলাটা এসে, যাকে বলে মানে গানের থেকে আনন্দটা বেশি করেছি। তো সিটিভিএনের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। শেষ গানে যাই এবং সকলকে পুজোর আগাম শুভেচ্ছা জানানো রইল। প্রাণ চাই চক্ষু না চাই মরে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যাকে সজ্জা, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যাকে সজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই মরিয়ে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্ধি, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্ধি, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। বাল্য যে দংশিছে হয়, তব সজ্জা যে কণ্টক সজ্জা, বাল্য যে দংশিছে হয়, তব সজ্জা যে কণ্টক সজ্জা, মিলন সমুদ্র বেলায় চিরবিচ্ছেদ জর জর মজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই মরিয়ে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ